স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। গত 5ই আগস্ট যতই এগিয়ে আসছে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা এবং মূল্যায়ন ততই বেগবান হচ্ছে এবং সেটির প্রয়োজনও আছে। আজকে এই রাজধানীতে বেশ কয়েকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে। বিভিন্ন রাজনৈতিক দল আয়োজন করেছে সেই সভাগুলো। সেখানে এই প্রশ্ন উঠেছে, জুলাই ঐক্য কি আর অবশিষ্ট আছে? কেন ভেঙে গেল জুলাই ঐক্য? এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন মুন্সিগঞ্জ 3 আসন থেকে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদের উভয়কেই স্বাগত আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। ফুয়াদ ভাই, আপনার কাছে আসি। যেহেতু জুলাই ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, আপনার নিশ্চয়ই তারপরে আমরা তার উত্তরে কামরুজ্জামান রতনের কাছে যাব। যেটিতে শুরু করছিলাম যে আজকেই একটি অনুষ্ঠানে প্রেস ক্লাবে ডক্টর শফিকুর রহমান, বিরোধী দলের প্রধান মুখ, এবং আপনারা যেহেতু ওই জোটেই আছেন, তিনি বলেছেন যে জুলাই ঐক্যে যে ফাটল ধরেছে এর জন্য বিএনপি দায়ী এবং বিএনপির কারণে আসলে জুলাই ঐক্য রক্ষা করা গেল না। আসলে বিএনপি কেন আপনারা বলছেন যে জুলাই ঐক্য আর জুলাই ঐক্য বলে আর কিছু নেই বা জুলাই ঐক্যে ফাটল ধরেছে? ধন্যবাদ। জুলাই ঐক্যে ফাটল ধরেছে সেটা আমি আসলে বলবো না, প্রত্যাশায় হয়তো ফাটল ধরেছে, প্রত্যাশায় গরমিল আছে আর কি। ঐক্যটা কোন জায়গাতে ঐক্য দেখেন, জুলাইকে আমরা কি অ্যাচিভ করেছি? দুইটা পার্টিকুলার বয়ান বাংলাদেশে এখন আওয়ামী ফ্যাসিবাদের যে দোসররা আছে তারা এটা বলবার চেষ্টা করছে, যারা আমাদের সবার বিরুদ্ধে একটা কমন অভিযোগ আছে যে আমরা মুক্তিযুদ্ধকে জুলাইয়ের সাথে মুখোমুখি করছি, অথবা জুলাইকে দিয়ে মুক্তিযুদ্ধকে ঢেকে দেওয়া, অসম্মান করা, ছোট করা, হেয় করা, এই একটা অভিযোগ করে আর কি। আর দ্বিতীয় অভিযোগ যেটা, সেটা হচ্ছে জুলাই করে আসলে কী লাভ হইল? সব তো আগের মতো রাজনৈতিক সহিংসতা চলতেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, দলীয়করণ, কথা দিয়ে কথা না রাখা, মানে এই যে রাজনৈতিক যে খাইসলত আমরা যেটা গত দশকের পর দশক দেখে অভ্যস্ত হয়ে গেছি, সেগুলো তো চলছে। তো আলটিমেটলি কী লাভ হইলো, মানে হাসিনাকে আমরা সরাইলাম কেন, এইরকম একটা বয়ানও দেবার চেষ্টা করা হচ্ছে। এবং এটার অনুষঙ্গ হিসাবে যেটা আসতেছে, দেখেন জুলাইতে যারা ছিল এরা তো এখন আর নাই, এরা তো সবাই সবার সাথে এখন মারামারি করছে। বিএনপি সারাদিন জামাতকে ঘায়েল করবার চেষ্টা করছে, এনসিপিকে ঘায়েল করবার চেষ্টা করছে। এনসিপি অথবা অন্য দলগুলো হয়তো 11 দল থেকে বের হয়ে যাবে, একটা দুটো ইসলামী দল অলরেডি চলে গেছে, এরকম আলোচনা আসতেছে। তাহলে আলটিমেটলি কি জুলাই নাই? না, জুলাই তো আছে ভাই, জুলাই তো সিরিয়াসলি আছে। জুলাই হচ্ছে এই মাটির গত 800-1000 বছরের সবচেয়ে পাওয়ারফুল কালেকটিভ মেমোরি, সম্মিলিত স্মৃতি বলতে যদি কিছু বোঝানো হয়, বাংলাদেশের এই মাটির ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ লড়াই হয়েছে। আমাদের 71 বলেন, 47 বলেন, এর আগের সেই পলাশীর আম্রকাননের ঘটনা বলেন, কিন্তু তথ্য প্রযুক্তির কারণে যেটা হয়েছে, এই লেভেলের স্মৃতি, সম্মিলিত মেমোরি, এটা অন্য কোনো ঘটনার নাই। আমরা ধরেন পলাশীর প্রান্তরের ঘটনা, ছোটোবেলায় নাটক, যাত্রায়, আমরা নিজেরাও ছোটোবেলায় স্কুলে থিয়েটারে আমরা বার্ষিক অনুষ্ঠানে এই সিনেমার অভিনয় করতাম, বাংলা, বিহার, উড়িষ্যা, আর এগুলো সেগুলো। কিন্তু আপনি জুলাই চিন্তা করে দেখেন তো, প্রত্যেকের মোবাইলে জুলাই আছে, প্রত্যেকের কোটি কোটি মোবাইলের ভিতরে জুলাই আছে। অতএব সেই জায়গাতে জুলাইয়ের পাওনাটা কি? আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে একটা ফ্যাসিবাদী অথরিটেরিয়ান শাসক এখানে জেকে বসে তাকে চলে যেতে হবে, চলে গেছে, জুলাই সফল। আমরা চেয়েছিলাম গত 20 বছর ধরে এই রাষ্ট্রে কোনো নির্বাচিত সরকার নাই, আমাদের যে গণতন্ত্রের ট্রেনটা ছিল এটা স্লিপ করেছে 91 সালের পরে, সেই ট্রেনটা আবার ফিরে আসুক। তো ট্রেনটা ফিরে আসছে। থার্ড হচ্ছে, এদেশের মানুষ গত 20 বছরে 2001 সালের পরে ভোট দিতে পারে নাই। তাহলে এই দেশের মানুষ, কোটি কোটি মানুষ নতুন করে এবার ভোট দিয়েছে মোটা দাগে, যদিও বিরোধী দলের অনেকে মনে করেন যে এখানে পুরোপুরি ফেয়ার ভালো নির্বাচন হয় নাই, কিন্তু আমরা বোধ করছি এটা একটা মোটা দাগে একটা ভালো নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। অতএব সেই জায়গাতে আমরা তো জুলাইয়ের সবগুলো প্রত্যাশা পূরণ হয়ে গেছে ওই সময় যেটা চেয়েছিলাম। কিন্তু এর মানে কি এইটা জুলাইয়ের আরও অনেক প্রত্যাশা তৈরি হইতে পারে না? পারে তো, কারণ তখনও ছিল নিশ্চয়ই আইনের শাসন প্রতিষ্ঠা ছিল। কারেক্ট, আইনের শাসন। তো জুলাইতে আমরা কি কি জিনিস চেয়েছিলাম? নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বাংলাদেশের ইভেন অল্প শিক্ষিত একটা শহীদের মাও জানে যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেটা কি। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের কি জিনিস, বিএনপির 31 দফাটা কি জিনিস, এটা বাংলাদেশের একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী বোঝে, জানে। এবং বিএনপিকে, সরকারকে দেখবেন প্রত্যেক দিন কিন্তু আমরা জাজ করছি এই বিষয়গুলো দিয়ে, এবং এই মানুষগুলোই এই জাজমেন্টগুলো করছে। অতএব সেই জায়গাতে পলিটিক্যাল কনসিয়াসনেস দেখেন,
আপনি গত 2 বছর আগের তরুণ তরুণীদের সাথে, শিক্ষার্থীদের সাথে কথা বলে দেখবেন যে লেভেলের পলিটিক্যাল কনসিয়াসনেস ডেভেলপ করেছে। আপনি আগের আমলের হাঙ্কি বাঙ্কি বুজ শুজ দিয়া, মানে একটা কিছু দিয়া একজনের বুঝায়া চলে যাবেন, এই দিন ওয়ার্ক করবে না। রতন ভাই যত পাওয়ারফুল দলের এমপি হোক, তার সামনে লোকজন দাঁড়ায় বলবে, ভাই এটা হয় নাই, ঠিক না, আপনি কাজটা ঠিক করেন নাই। আমরা এই যে মির্জা ফখরুল ভাইয়ের একটা বক্তব্যের সামনে দেখলাম যে আমাদেরকে দাওয়াত দিয়ে আনছেন, মঞ্চেও বসাইলেন না, বক্তব্য দিতে দিচ্ছেন না। তাহলে কি জুলাই কি শুধু আপনাদের ছিল কিনা? মঞ্চ থেকে দাঁড়ায় বলতেছে। আরেকটা ইভেন্টে দেখলাম আজকেও একটা পিএম এর অ্যাডভাইজার, জুলাই পিএম এর অ্যাডভাইজারের সামনে দেখলাম মাহাদি বক্তব্য দিচ্ছে, সেখানে শহীদের মা বলছে আপনি তো আমাদের বিচারটাই, আমার সন্তানের বিচারটাই তো ঠিকমতো করতে পারলেন না। তাহলে বাস্তবতাটা দেখেন, একটা পলিটিক্যাল কনসিয়াসনেস কিন্তু ডেভেলপ করছে। এখন আপনি কি ডিজিএফআই দিয়ে এদেরকে উঠায় নিয়ে যাবেন রাতের বেলা, 2টার সময় নিয়ে ঘুম করে ফেলবেন? এটা ওয়ার্ক করবে না। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান এই লেভেলে সরকারি দলের দালালি আর করবে না, এটা ফাংশনাল। এগুলো তো অর্জন গেল, আপনার কাছে কি আর মনে হয় না যে অর্জনের মানে আমাদের প্রত্যাশার তালিকাটা আরো অনেক বড়। প্রত্যাশার তালিকাটা কি? প্রত্যাশার তালিকা আমরা চাই বিএনপি তার 31 দফার প্রত্যেকটা দফা শব্দে বাক্যে আপনার বাস্তবায়ন করুক। আমরা চাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হোক। আমরা চাই গণভোটের গণরায় বাস্তবায়িত হোক, যেগুলো এখনো বাস্তবায়ন হয় নাই। আমরা চাই এই যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে, বিএনপি গত 20 বছর ক্ষমতার বাইরে থেকে যেই বিষয়গুলো অনুধাবন করেছে, বিএনপির চেয়ারম্যান, তখনকার সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া থেকে শুরু করে বিএনপির নেতারা যে বক্তব্যগুলো দিয়েছেন, আমরা চাই আপনারা সেগুলো এখন ভুলে না যান। এবং আমাদের দায়িত্ব হচ্ছে সেগুলো বারবার মনে করিয়ে দেয়া যে আপনারা আসলে এগুলো ওয়াদা দিয়েছিলেন, করেন নাই। তো এই জন্য প্রত্যাশাটা লম্বা, একটা জাতির প্রত্যাশাটা কখনো কোনোদিন পূরণ হবে না। আচ্ছা, ধন্যবাদ আসাদুজ্জামান ফুয়াদ। জনাব কামরুজ্জামান রতন, বিএনপি আসলে এই যে মানে আজকে যেটা দিয়ে শুরু করলাম, যে ডক্টর শফিকুর রহমান যে বললো জুলাইকে ফাটল ধরেছে বিএনপির কারণে, বিএনপি কি করেছে যে কারণে ফাটল ধরেছে, বা ফাটল না ধরলেও ফাটল ধরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? শাসক দলে আছে বিএনপির নিশ্চয়ই অনেক দায়বদ্ধতা এবং রেসপন্সিবিলিটি আছে। বিএনপি এমন কিছু করেনি, আর এমন ফাটল তৈরি হয়নি যে ফাটলের অতল গহ্বরে আমি আর ফুয়াদ ভাই ঢুকে গিয়েছি। আমরা এমন একটা পরিবেশ পেয়েছি, এবং আজকে আপনি যে প্রথমেই বলছিলেন জুলাই আছে বলেই ফুয়াদ ভাই এবং আমি এই জায়গায় বসে স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে গণতন্ত্রের সার্বভৌমের কথা বলছি। হ্যাঁ, কথাগুলো ফুয়াদ তো বলল, রতন ভাই যতই শক্তিশালী দলের সদস্য হোক, আমি শক্তিশালী দলের সদস্য হিসেবে নিজেকে পরিচয় করতে চাই না। আমি 90 এবং জুলাই আমার যতটুকু ভূমিকা, আমার জীবন থেকে যতটুকু কষ্ট রিস্ক চলে গিয়েছে, এবং হাজারো, যেখানে আমরা সর্বশেষ আজকে যে জুলাইয়ের আজকের 2 তারিখে বসে আছি, 2টা বছর আগে এই দিনটার কথা যদি চিন্তা করি, কখনো আমি ব্যক্তিগতভাবে ভাবি নাই যে এই দিনটায় এমন একটা স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে গণতন্ত্রের কথা কোনোদিন বলতে পারবো। কারণ এই টকশো থেকে নামার পরে আমার ইতিহাসের মধ্যেই 2বার আমাকে নামার পরে আমাকে ডিজিএফে উঠে নিয়ে গিয়েছে। তো ওই যে তিক্ত অভিজ্ঞতাটা এবং আমার বেঁচে থাকার যে একটা অদম্য একটা স্পৃহার থেকে আমি এক্সটেনশন লাইভে বসে এখানে যে কথা বলছি, তো আমার এতটুকুই কথা, আমাদের যতটুকুই জুলাই সনদ বলি, গণভোট বলি, এগুলো নিয়ে আজকে আমরা কথা যদি বলতেই হয়, এই বলাটা ওনাদের দাবি থেকে ওনারা বলবে এটি স্বাভাবিক, বা আমরা কতটুকু দাবি থেকে সরে আসি, এই কথাটা কিন্তু যৌক্তিক। এবং রাজনৈতিক পরিমণ্ডলের সংসদ এবং সংসদের বাইরে এই কথাগুলোর মধ্যে দিয়েই কিন্তু মানুষ সত্যিকার একটা জাজমেন্ট তৈরি করবে। বিগত 16 বছরে আমরা যেই ধরনের অপশাসন না, একটা মানে দোজখখানার মধ্যে যেভাবে মানুষ যেভাবে বসবাস করে, যন্ত্রণা, কষ্ট, আজাবের মধ্যে দিয়ে, গণতন্ত্রের এই নামাবলিতে বাংলাদেশ ওই অবস্থায় ছিল। এই সংগ্রামে আমাদের ফুয়াদ ভাই, জামাত ইসলাম, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সবার যে কষ্টটা, এই কষ্টটার পরেই কিন্তু আমরা একটা পরীক্ষা দিয়েছি। আজকে ফুয়াদ ভাই যখন রাজপথে কথা বলে, আবার ওনার পার্টির এবি পার্টির মঞ্জু ভাই যখন কথা বলে, এই কথার মধ্যে আমি দুজনের মধ্যে আমি সম্মান রেখেই বলি, রাজপথে যদি প্রকম্পিত করতে হয়, কাউকে না কাউকে বয়সটা রেস করতে হয়। এই ফুয়াদ ভাই যদি পার্লামেন্টে ওনার বয়সটা রেস করতো, আজকের যতগুলো ওনাদের কথায় বিএনপি যতগুলো দাবি থেকে সরে আসছে, আমার তো মনে হয় ফুয়াদ ভাই ওখানে থাকলে ভালো করতো, সার্জিসে ওখানে থাকলে ভালো করতো, গোলাম পারোর এখান থেকে ভালো করতো। কেন জানি মনে হয় যে নাসিরুদ্দিন ভাই ওনারা যখন কথা বলে, সম্মানের সহিত বলছি, একটা গণতন্ত্রের একটা চর্চার ব্যাপার, এবং সবাইকে যে একটা মানে অ্যাকোমোডেট করতে হবে, কন্টিজেন্সি রেখে রেখে যে আমাদের পার্লামেন্টকে ভাইব্রেন্ট করতে হলে, এবং শুধু ভাইব্রেন্ট বলতে শব্দ, ওটাকে একটা ফাংশনিং করতে হলে, যেটা আমার বিগত দিনে যে ওয়াদাগুলো আমি করেছিলাম, এই ওয়াদার জন্য
পার্লামেন্টে আপনার যুক্তি নির্ভর আইনের মধ্যে দিয়ে আপনার কথা বলতে হবে, সাংবিধানিক আলোকে কথা বলতে হবে। তারপর রাজপথকে প্রকম্পিত করতে হলে যেভাবে বয়সটা ওঠা উচিত, ওনারা যদি পার্লামেন্ট থাকতো আরও ভালো হতো। কিন্তু পার্লামেন্টের বাইরে বসে যে কাজগুলো, যে কথাগুলো হচ্ছে, ওই কথার রেশ ধরে বা কথার মানে পাল্টাতে কথাগুলার মানে বিপক্ষে আমাদের দলের মধ্যে কিছু কিছু লোক, যেটা আমি নীতিগতভাবে আমি সমর্থন করি না এবং আমার দল সমর্থন করে না, ওইখানে কিন্তু একটা সংঘাত বা এই যে আমাদের অনেকের একটা প্রশ্নটা আসছে। সুতরাং এইটাকে একটা রাজনৈতিক আপনি ওই রকম মানে ওই পরিবেশ হয় নাই যেখানে ফুয়াদ ভাই আমি বা জামাত ইসলাম বা এনসিপির ভাইরা বসে কথা বলবো না বা আমাদের যে ওই পরিবেশ তৈরি না হলেও আজকে দেখেন এনসিপির লোকজন মানে সিলেট অঞ্চলে একাধিকবার হামলা শিকার হলো। মানে এইগুলো কি শুধু বিচ্ছিন্ন ঘটনা বলে পার পাওয়া যাবে? এগুলো বিচ্ছিন্ন ঘটনা। আমি প্রথম আমার এই দলের সদস্য, এই ঘটনাকে আমি শুধু নিন্দা করি না, এবং যারা এটা উস্কানির মূলে প্রথম যারা এই ধরনের কথাগুলো বলেছে, আমি বিনীতভাবে অনুরোধ করছি, বারবার কিন্তু টকশোর মাধ্যমে বলেছি। আমি এই যে আমার নাসিরুদ্দিন ভাই থাকলে ভালো হতো, ওনাকে আমি বলেছি শালীনতার মধ্যে একটু কথা বলি, সবাইকে সম্মান দিয়ে কথা বলি, অন্যকে অসম্মান দিয়ে কথা বললে তো আমি নিজে তো বড় হতে পারবো না। আমার কেন যেন মনে হয় যারা পার্লামেন্টে আমরা যেতে পারিনি, কোনো না কোনোভাবে আনডেস্ট করতে পারলে বা আরেকটা যদি নিকট ভবিষ্যতে একটা পার্লামেন্ট করা যায়, ওনারও মনে হয় যে ওই রকম একটা আক্ষেপ থেকে মনে হয় যে এই ধরনের কথা আপনারা তো চাইছিলেন যে একটা উচ্চ কক্ষ করার কথা, আরেকটা পার্লামেন্ট। আমরা তো ওই দাবি থেকে তো সরে আসিনি। আপনি সরে আসেনি তো, ওইটা যদি আপনি শুনেন, আপনি যদি টাফ এজিটেশনের দিকে যখন আপনি যাবেন, আপনি কি আন্দোলনকে বলেছি যে বিএনপির কাছে আপনারা কোনো অঙ্গীকারবদ্ধ হয়েছেন আন্দোলন কর্মীরা রাজপথ প্রকম্পিত করবেন না? কিন্তু কখন? যখন বিএনপি যদি গণদাবি থেকে জুলাই সনদ থেকে যেটা বলেছে তারেক রহমান যে আমরা অক্ষর অক্ষর পালন করবো, তারপরে যদি কোনো কিছু বাকি থাকে আমরা সমঝোতার বসে আমরা এই কাজটা করব। শুধু একটুকু কথা বলি যে দানবের বিরুদ্ধে সংগ্রাম করে আমি, আপনি, ফুয়াদ ভাইরা যারা জীবনটা কোনো রকমে বাঁচিয়ে রাখলাম, আমাদের কোনো অনৈক্যের কারণে, আমাদের কোনো ফাটলের কারণে যদি তাদেররা যদি সুযোগ পায়, আপনি কি মনে করেন ওই দানবীয় ফেসিস্ট কোনো মানবিক গুণাবলীতে এই বাংলাদেশের রাজনীতি আবির্ভাব হবে? আর ওই আবির্ভাবের পরে আমি আর আপনি উনি বা মানে নিরাপদ থাকতে পারবো? আজকে এইভাবে উচ্চ কণ্ঠে আমরা বলিষ্ঠ কণ্ঠে আমাদের সমালোচনাগুলোর মধ্যে, আমাদের আত্মশুদ্ধির মধ্যে আমাদের যা করণীয়, আমরা মনে করি ওইটাও আমাদের একটু চিন্তা করা উচিত। ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে আরেকটু মানে যে বললেন যে যদি সেই ফ্যাসিবাদ ফিরে আসে, আজকে ফরহাদ মাজার একটি অনুষ্ঠানে বলেছেন যে যতদিন জামাত ইসলামের নামে রাজনীতি থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগকে নির্মূল করা যাবে না। আওয়ামী লীগের তো একটা আদর্শ, তো ফ্যাসিস্ট ফিরে আসার প্রশ্ন এসছে। আপনার কি মনে হয় ফরহাদ মাজারের এই কথাটার ভিতর সারবত্তা কিছু আছে? এটা তার একটা গুরুত্বপূর্ণ আপনার অবজারভেশন। আমি আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বাট যেটা হচ্ছে যে বাংলাদেশে একটা সেকুলার লিবারেল বাম রাজনীতির স্পেস সবসময় থাকবে। একটা প্রোগ্রেসিভ জনগোষ্ঠী আছে যারা ধরেন তাদের কি বাম ধারা মানে যে কোনো একটা জায়গায় তারা হয়ে যাবে, অ্যাবজর্বড হবে আর কি। বাট একটা বাম প্রগতিশীল একটা স্পেস তো দেশের পলিটিক্সে কোনো না কোনো ফর্মে থাকবে আর কি। তো কিন্তু সেটা বামের তো একটা জায়গা আছে, কিন্তু মানে এই মধ্য ডানপন্থী বা মধ্য বামপন্থী এদের জায়গাটা তো আসলে বাম ধারণ করে না। না, বাম ধরেন তো সে তো আরো লিবারালাইজ হতে পারে। জামাত বদলে গেছে না, আজ থেকে 10-20 বছরের আগে জামাতের যে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ সেখান থেকে সে অনেক সরে আসছে না। তো বামও চিন্তা করে দেখবে যে আমার পলিটিক্যাল স্পেসটা আমি বাড়াইতে পারি কিনা, এবং তাদের সেই স্পেসটা যেহেতু আওয়ামী লীগের জায়গাটা খালি হয়ে যাচ্ছে পলিটিক্যালি, সে বোধ করতে পারে গণসংহতি আন্দোলন ধরেন সাকিব ভাই অথবা মঞ্চের যারা আছেন তারা অনেকে ফিল করছেন যে আমাদের একটা প্রোগ্রেসিভ স্পেস আছে এখানে তাদের পলিটিক্সে। আমি নীতিগতভাবে মনে করি না যে আওয়ামী লীগ ফিরে আসতেছে, কিন্তু উনি যে কনটেক্সটে বলেছেন 71-এর কনটেক্সটে যে একটা আর একটা সিনথেসিস, একজন আরেকজনকে বাঁচায় রাখে, এই পলিটিক্সটা যেটা ক্রমধারা মোতাবেক এসছে আর কি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা গণ অভ্যুত্থান এটা একটা রেজলিউশন করে দিয়েছে। গণ অভ্যুত্থান এবং ভোট দুইটা জিনিসের ব্যাপারে রেজলিউশন দিয়ে দিয়েছে। জামাত হঠাৎ করে রাজনীতি থেকে হারায় যাওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, অথবা আপনার আওয়ামী লীগও এই গণ অভ্যুত্থানের পরে এত কিছুর পরেও বাংলাদেশের পলিটিক্সে ফিরে আসবে তার ন্যূনতম কোনো সম্ভাবনা নাই। ঐক্যের জায়গাটা কোথায়? এই যে আজকে দেখবেন আমাদের মধ্যে অনেক দ্বিমত আছে না, আওয়ামী লীগ প্রশ্নে আসলে রতন ভাইয়ের সাথে আমার দ্বিমত আছে কিনা, কোনো দ্বিমত নাই, শতভাগ একমত। প্রশ্ন হচ্ছে হয়তো আমি আর একটু গতি বাড়াইতে চাই, ওনারা মনে করতেছেন আমরা তো দেশ চাইলেই গতি বাড়ানো যায় না, আমাদের অনেক কিছু বিবেচনায় নিতে হয়, একটু স্লো যাই, এরকম সেরকম। এবং দেখেন তারেক রহমান কিন্তু আপনার অনেকগুলো ইন্ডিকেশন দিয়েছেন যে উনি ভারতের সচিব এসে স্পিকার এসে দাওয়াত দিয়ে গেছেন প্রাইম মিনিস্টারের,
কিন্তু উনি কিন্তু বেইজিংয়ে গেছেন, উনি ভারতে যান নাই। দীনেশ ত্রিবেদী দেখবেন কয়দিন পরপরই দেখবেন যে মনে করায় দেয় যে আমাদের দরজা তো খোলা, দাওয়াত তো ওপেন আছে, আমরা চাই উনি কখন আসবেন, আসেন, এই কথাগুলো বলছেন। কিন্তু সেখানে দেখবেন যে প্রধানমন্ত্রী তার যেই তুরস্কের সাথে, বেইজিংয়ের সাথে, পাকিস্তানের সাথে আমাদের যে নিরাপত্তা সম্পর্ক অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুরু হয়েছে, ওনারা কিন্তু সবগুলো কন্টিনিউ করছেন। বগুড়াতে দেখেন টার্কির ড্রোন ফ্যাক্টরি হবে, অনেক সমরাষ্ট্র চুক্তি যেগুলো হচ্ছে সেগুলো ধাপে ধাপে এগোচ্ছে। তাই আমরা বোধ করতেছি যে তারেক রহমানের পক্ষ থেকে যে নীতিগতভাবে হয়তো উনি সরে যান নাই, কিন্তু আমরা চাচ্ছি কাজের ব্যাপারে যে আরও স্পিডি অ্যাকশন চাচ্ছি, আরও ডিসাইসিভ অ্যাকশন চাচ্ছি। সেই জায়গাগুলোতে যথেষ্ট ঘাটতি আমরা দেখতে পাচ্ছি যেমন সরকারের। বিচার প্রক্রিয়া নিয়ে আপনাদের অভিযোগ আছে, Right. এবং ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও আওয়ামী নেগোসিয়েশন করে স্থানীয় রাজনীতিতে আওয়ামী যারা আছেন তাদের পুনর্বাসনের চেষ্টা করেছেন কোনো কোনো নেতা, এবং এই সামনে স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু নির্দলীয় সরকার নির্বাচন হবে, অনেক আগাম অভিযোগ আসছে যে এইখানে তাদের একটা পুনর্বাসনের জায়গা হতে পারে। এইটা বিএনপির নেতৃত্ব টপে ট্রাই করলেও তৃণমূলে ওয়ার্ক করবে না, প্র্যাকটিক্যালি ওয়ার্ক করবে না। রতন ভাই তো তৃণমূলের রাজনীতি করেন। ধরেন একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হইতে চায়, এরকম বিএনপির 5টা লোক আছে এলাকাতে। তো এখন ওই এলাকাতে এই 5 জন লোক কেউ কি এগ্রি করবে যে আওয়ামী লীগের একজন লোক এসে তার ব্লক ভোট নিয়ে সে দিতে যাক? যেখানে জামাতকে ঠেকাতে চায় সেখানে তো নিশ্চয়ই সাপোর্ট দিবে। সেটা হচ্ছে সে হয়তো ইনডাইরেক্টলি সাপোর্ট দিবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওইটা দিয়ে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবেন না। কম্পিটিশনটা কোথায়? কম্পিটিশনটা হচ্ছে আওয়ামী লীগের ভোট। আপনি হ্যাঁ, সেই দেখবেন ভোট নিয়ে কিন্তু আমরা জাতীয় প্রার্থী না। নির্বাচনেও দেখেছি। হ্যাঁ, দুটো ডিফারেন্ট জায়গা কিন্তু। আওয়ামী লীগের ভোট ব্যাংক, ওই পিজাটা আমি চাই, ওই কেকের স্লাইসটা চাই, কিন্তু ওর নেতাকে চাই না। ওর নেতা নির্বাচিত হবে সেটা আমি চাই না। বিএনপি একই খেলা খেলেছে, এবং ভোটের মাথায় এই ধরনের কৌশলগত খেলা তো জায়েজ আছে, আপনার হালাল জিনিস। আমি মাইনরিটিদের ভোট ম্যানুপুলেট করতে পারি কিনা, আমি লোকাল আওয়ামী লীগের ভোট ম্যানুপুলেট করতে পারি কিনা, তাকে আমি স্পেস দিব, কথা দিলাম, এটা সেটা করে। পলিটিক্সে দেখে এটা খুব কমন প্র্যাকটিস। হাসিনাও বলছে, বিএনপি নেতারা আমাকে ফোন দিয়ে বলছে যে জামাত ক্ষমতায় চলে আসতেছে, তো আপনারা আমাদেরকে হেল্প না করলে কেমনে হবে। এবং হিস্টোরিক্যালি বিএনপি তো 50-60টা সিটে জিতেছে, যেসব জায়গায় সে কখনো জেতে নাই, হিস্টোরিক্যালি কখনো জিতে নাই। এই গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, যেখানে ধরেন 30% প্লাস হিন্দু মাইনরিটি আছে, এরকম অনেকগুলো আসনে জিতেছে। আবার বিএনপি জিতেছে, আবার না ভোট জিতেছে। তাহলে দুটো তো একসাথে মিলছে না। তাহলে বোঝা যাচ্ছে যে বিএনপি ওই আসনগুলোতে ভোট ম্যানুপুলেট করেছে ট্যাকটিক্যালি, যেটা ডেমোক্রেসিতে এটা রাইট, এটা করা যায়। তো এই জন্য আমি বোধ করছি না যে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতারা চাইলেও আপনার এই পুনর্বাসন করতে পারবে। ক্ষমতার বলয় আছে এখানে, সিরিয়াসলি ইন্টারনাল কম্পিটিশন আছে, ভোগ বাটোয়ারা আছে, এবং দেখবেন দিন শেষে আওয়ামী লীগকে সবচেয়ে বেশি পিটাইতেছে কে? জামাত। আওয়ামী লীগ পাইলে পরে সবচেয়ে বেশি পিটায় কে এখনো? বিএনপির লোকজন। আচ্ছা, আপনি দেখবেন লন্ডনে আওয়ামী লীগের এক মন্ত্রীরে হেনস্থা করছে না রেস্টুরেন্টে বসে? সমালোচনা ছাত্রদলের সাবেক নেতারা মিলে করেছে। আওয়ামী লীগের অফিস ভাঙা বলেন, পোড়ানো বলেন, ছাত্রদলের সভাপতির বক্তব্য আছে না, আমরা এতগুলো অফিস পোড়ায় দিচ্ছি, এটা করছি সেটা করছি। এখনো আওয়ামী লীগকে তৃণমূলে সবচেয়ে বেশি আপনার চ্যালেঞ্জ করার জায়গাতে বিএনপি অনেক দূর এগিয়ে আছে। ধন্যবাদ। ধারে কাছে কেউ নাই। ধন্যবাদ জনাব ফুয়াদ। জনাব রতন, এই যে জুলাইয়ের বিচার নিয়ে মানে এই অভিযোগ ক্রমাগত আসছে যে বিএনপি এই বিচারকে স্লথ করে ফেলেছে, এবং প্রত্যাশিত অগ্রগতি নেই, এবং জুলাই চেতনাকে ধারণ করছে না বিএনপি। এটা সত্য নয়, এটা কোনোভাবে সত্য হতেও পারে না। ভাই যেটা বলছিলেন, ফুয়াদ ভাই যেটা কথাটা বলছিলেন, যে বিএনপি টপেও আওয়ামী লীগকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তৃণমূলে হয়তো নিজের সুবিধার জন্য আত্মীয়তার একটা বন্ধনে বা কোনো না কোনোভাবে সে হয়তো ওই সময় আওয়ামী লীগের এই সমস্ত নেতাদের কাছ থেকে কোনোভাবে বেঁচে থাকার জন্য কোনো ফ্যাসিলিটি নিছে। ওই তারা হয়তো চাইছে যেটা কোনো মানে আমাকে এফেক্ট করবে না। ধর আমি একটা অঞ্চলের, আমি কি চাচ্ছি ওইটার উপর কিন্তু পুরো ওই অঞ্চলটাতে ওইভাবে প্রভাবিত হয়। সুতরাং আর আমি সোজা সাপটা একটা কথা বলি, যেই দলের নেত্রী সবাইকে পালাই থুয়ে নিজে এবং তার পরিবারের সমস্ত সদস্যগুলো নিয়ে পালাই গেছে, ও যতই হুঙ্কার দেখ, আমি ওর হুঙ্কারকে একটু মাত্র আমলে নিব না। এই কারণে যেই দিন এই এবং আওয়ামী লীগ কর্মীদেরকে বিনীতভাবে একটা উপদেশ দিই, যার তো সবাই তো আওয়ামী লীগ শেষ হয়ে যায় নাই, ওনার নেত্রী বাংলাদেশে আইসা এই সীমানায় আইসা যতক্ষণ না ওর বিরুদ্ধে যতগুলো এলিগেশন বা শাস্তি যা ইতিমধ্যে যা হয়ে আছে, সেটা ফাঁসি হোক যাই হোক, যেদিন এই বাংলাদেশে ওনার মতো পলায়নপর নেত্রী বাংলাদেশে আসবে, তারপরে এসে যদি
সশরীরে প্রমাণ করতে পারে, ওই দিন আওয়ামী লীগকে নিয়ে কথা বললে বোধ হয় যে আমাদের এই সময়টা একটু বেঁচে যায়। এবং আমার মনে হয় এরকম রাজনীতিতে আমার মানে এত এত আমাদের সময় নেই, আমাদের কাজ আছে, আমাদের দ্রব্যমূল্য কীভাবে কমবে, আমাদের বর্তমানে যে সমস্যাগুলো আছে, আসলে অনেকগুলো সমস্যা আছে। আমার এই যে যুদ্ধে যদি আবার দামামা বাজে, সেইখানে আমার বাংলাদেশ কোথায় যাবে, আমার আগামী দিনে আমার কৃষি নির্ভর বাংলাদেশে কতটুকু উন্নতি হবে। এবং সর্বশেষ আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে বিচারের স্লথ, আজকে হোসেন জিল্লুর, যেটা 2008 সালে আমাদের উপদেষ্টা ছিলেন, উনি আজকের একটা পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে 3টি কারণে এই বাংলাদেশে আজকের রাজনীতির এই অবস্থায় এবং এনসিপি ভাইদেরকে উনি সমালোচনা করছেন ডক্টর ইউনূসের। একটা কারণ হলো যে সরকারের আমলাদেরকে উনি ক্ষমতায় এসে ওই যে যুক্ত রেখেছেন এবং তাদেরকে দিয়েই এই গণতন্ত্র 18 মাস চালিয়েছে, কখনো নির্বাচন করেছে, বিচার ব্যবস্থা করেছে। এই জন্য সরাসরি এই জিল্লুর সাহেব তাকে দাঁড়ি করেছেন। সেকেন্ড আসেন, তরুণদেরকে এই অল্প বয়সে আপনার লোভ লালসার মধ্যে সে ঢুকিয়ে দিয়েছে। না, এইটা ডক্টর ইউনূস তো আপনি দেখেন, আমি তারেক রহমানের সাথে একটা ছবি উঠাতে পারলে বা আমার কর্মীরা যখন আমার সাথে ছবি উঠায় বা কোনোভাবে আমার সাথে সম্পৃক্ত দেখায়, সে নিজেকে অনেক বড় ধন্য এবং নিজেকেও একজন নেতা মানে ভাবাই ফেলায়। বাংলাদেশে জুলাই অভ্যুত্থান ফুয়াদ ভাই বলুক একমাত্র কি এনসিপি ভাইরা করেছে? আবার এনসিপি ভাইদেরকে আমরা ছোট করতে চাচ্ছি, ধারাবাহিকভাবে দেখেন তাদেরকে আমেরিকার মতো জায়গায় গিয়ে কোন জায়গায় কিভাবে তাদের হাইলাইটস করেছে। হোয়ারেজ এই ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের মতো জায়গায় ছাত্রদল, ছাত্র শিবিরের একটা নেতাকর্মীকে কোনোদিন চা খাওয়ানোর পর্যন্ত উনি সৌজন্যতা দেখাননি। না, আরেকটা প্রশ্ন সেটা বলেছেন, নিজেদের সংস্কারকে নিজেরাই, সেটা আপনার আলী রিয়াজ বলেন, নিজেরাই কিন্তু একেবারে এমন আজকে যে যতগুলো আপনার দোষগুলো বিএনপিকে দিচ্ছেন না, এই দোষে দূষিত যদি হতে হয় সেটা তাদের মেরুদণ্ডের শেষ পর্যন্ত তারা ওইভাবে ধরে রাখতে পারেনি এবং মনে করে নিজেরাই ছুঁড়ে ফেলে দিয়েছে। সেটা নিজেদেরকে হয়তো সেফ এক্সিটের জন্য হতে পারে এবং নিজেদের যা চাওয়া পাওয়া ছিল, জাতির যা প্রত্যাশা ছিল সেটা সব পূরণ করতে পারেনি। সুতরাং তাদের ব্যর্থতা এগুলো এখন বিএনপিকে কাঁধে নিতে হচ্ছে। আর ওইখানে ফুয়াদ ভাইরা বা জামাত ইসলাম সন্দেহ করতে বিএনপি স্লথ বা বিএনপি ভুলে গিয়েছে, সমস্যাটা হলো ওই জায়গাতেই। ধন্যবাদ কামরুজ্জামান রতন। আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব ফুয়াদ, আপনি জানেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেফতার হয়েছে দুবাইয়ে এবং তিনি জামিনও পেয়েছেন। সরকার তার জামিনের বিরোধিতা করার জন্য ল ফার্ম নিয়োগ করেছে এবং এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এখনো বলে যাচ্ছেন যে দেশে এনে বিচার করবে। বাস্তবতা তো বলে না বিএনপি এই যে বেনজির আহমেদকে, এই যে হয়তো একটি শর্ত আছে যে দুবাই ছাড়তে পারবে না, কিন্তু আদারওয়াইজ তাকে কি আনা সম্ভব এইভাবে? মানে প্র্যাকটিক্যালি পসিবল হওয়াটা ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে দুবাই, আবুধাবি যে অর্থনীতির যে কাঠামোটা তৈরি করেছে, এই কাঠামোটাই হলো চোরাই মালের আপনার স্টোর হাউস বলতে পারেন আর কি। তো এই বেনজিররাই হচ্ছে দুবাইয়ের অর্থনীতির ফাউন্ডেশন। তা আপনি যদি এরকম একটা মাফিয়াকে বাইরে পাঠায় দেন, এক্সট্রাডিট করেন, তখন অন্যান্য মাফিয়ারা যারা আছে তৃতীয় বিশ্বের, যারা এখানে লুটপাট করে এনে সম্পত্তির পাহাড় গড়েছে, তখন তাদের কাছে কি মেসেজ যাবে যে এইটা আমার জন্য আর সেফ হ্যাভেন না, আমাকে এখন নতুন একটা মাল্টা খুঁজে বাইর করতে হবে, একটা নতুন আইল্যান্ড খুঁজে বাইর করতে হবে, নিউ জার্সি খুঁজে বাইর করতে হবে, ক্যারিবিয়ান আইল্যান্ড খুঁজে বের করতে হবে যেখানে আমরা সম্পদ নিয়ে পালাবো। তো এই জন্য হচ্ছে যে নীতিগতভাবেই দুবাই এই ধরনের লোকদের, দুবাই কেন, যারা আওয়ামী লীগের যারা বিভিন্ন দেশে পলাতক আছে, এদের আদৌ কি এদের সম্পদ এবং তাদের দেশে এনে বিচার করা, যেটা পশ্চিমা দেশগুলো ডিফারেন্ট। ধরেন পশ্চিমা দেশগুলোতে আপনি যদি কাঠামোগতভাবে ডিল করতে পারেন, একটা পর্যায়ে সম্পত্তি পুরো রিকভার করতে না পারলেও, কারণ প্রপার্টি তো ইকুইটি মার্কেটে অ্যাবজর্ব হয়ে যায়, ডিজলভ হয়ে যায়, ওটা থাকে না। কিন্তু আপনি ব্যক্তির ক্রাইম যদি প্রমাণ করতে পারেন, পার্টিকুলারলি যদি আপনি এখানে ফাঁসির দণ্ডের প্রশ্ন না থাকে, তাহলে ওখান থেকে ব্যক্তি ফেরত আনতে পারবেন। সম্ভব, এটা হচ্ছে কাগজে কলমের কথা। ওইটা শতটা সম্ভব। এত সম্পদ ধরা পড়ছে লন্ডনে, তারপরও মানে ওইভাবে কিন্তু কারণ পশ্চিমের দেশগুলো তো এরকমই চুরির মার্কেট। আপনার দুনিয়ার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির প্রায় 25%, 30% হচ্ছে ব্ল্যাক মানি, হোয়াইট হয় হচ্ছে লন্ডনে। তার টোটাল ইন্ডাস্ট্রিটাই হচ্ছে চুরির টাকা। তো সেই ইন্ডাস্ট্রি তারা ছেড়ে দেবে আপনাকে, এটা তো একটা কলোনিয়াল লুটের মতো, যে আমার কলোনি নাই
কিন্তু আমি এমন একটা সিস্টেম ডেভেলপ করে রেখে গেছি যে এই দেশের মানুষের নিজ দায়িত্বে কলোনির প্রজা আকারে কাজ করবে। খুবই বাস্তব কথা, কিন্তু এইখানেই আমি যেটু আপনার কাছে জানতে চাই হচ্ছে যে আমরা যে ন্যারেটিভসটা দেয় এদেশের নেতারা ধরে এনে বিচার করে দিচ্ছি, আপনি যে কথা বললেন এটা অত্যন্ত সত্য কথা যে চুরির ইকোনমি তো ওদের। এই ধরনের কথাগুলো মানুষ তো বোঝা শুরু করেছে, এদেরকে বিচার করা সম্ভব না, এত ইজি হবে না। তাহলে কেন এই ন্যারেটিভসগুলো দেয় দেশের রাজনীতিবিদরা? না, কিন্তু সরকারের জায়গা থেকে চেষ্টা করাটা এবং কথা বলাটা জরুরি। তা না হলে যেটা হবে যে আপনি তো মানে যারা ভবিষ্যৎ চোর আছে তাদেরকে একটা মেসেজ দিচ্ছেন, যেহেতু আমরা ভবিষ্যতে যারা চুরি করবেন তাদের ব্যাপারে কোনো বিচার করব না, যেহেতু ভবিষ্যতের চোরদেরকে বিচার করার জন্য দেশে ফেরত আনা যাবে না, অতএব বর্তমান সম্ভাব্য চোরেরা আগামী দিনগুলোতে একদম নিজ ফজিলতে এসালম হয়ে যাও, বেক্সিমকো হয়ে যাও, সাইফুদ্দৌমান চৌধুরী জাভেদ হয়ে যাও, আপনি ওই মেসেজ দেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাকে তো একটা মেসেজ দিতে হবে যে আমরা চেষ্টা করছি, এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দেখেছেন চেষ্টা করেছে, চেষ্টায় সে ত্রুটি করে নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে অর্থ উপদেষ্টারা যারা ছিলেন, বিভিন্ন দেশে যাওয়া, ওখানকার ফ্রড এজেন্সিগুলোর সাথে মিট করা, বিভিন্ন আপনার মানে যারা ডেটের টাকা রিকভার করে দেয় রিকভারি এজেন্সিগুলোকে ইনস্ট্রাকশন করেছেন, সেখানে তাদের চেষ্টায় কিন্তু ত্রুটি ছিল না। কিন্তু মোটা দাগে করা যাবে না বলে আমি চেষ্টাই করলাম না, এটা তো আবার সমাধান না। রাষ্ট্রের জায়গা থেকে আপনার দুবাইতে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে একটা ল ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যে তার বেইল বাতিল করবার জন্য। অত মানে লড়াইটা তো করতে হবে, মানে আপনি করতে পারেন বা না পারেন, ওটা ছেড়ে দেওয়াটার পক্ষে আবার আমি না। ছেড়ে এটাও মাথায় রাখতে হবে, সত্যটাও জানা উচিত। হ্যাঁ, এটাও জনগণকে মাথায় রাখতে হবে যে চুরি হয়ে গেলে পরে ঠেকাতে হবে, চুরি হয়ে গেলে এক্স্যাক্টলি এটা ডিফিকাল্ট। বরং হচ্ছে এখন চুরির পথ বন্ধ করতে হবে। আগামী দিনের এই লুটের পথ কিভাবে বন্ধ করা যায়, ইনস্টিটিউশন ডেভেলপ করা, এটাই তো সংস্কারের কেন্দ্র, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং প্রতিষ্ঠান শক্তিশালী করা। ধন্যবাদ জনাব ফুয়াদ। জনাব কামরুজ্জামান, আপনারা যেহেতু সরকারে আছেন, এই যে দেখেন চোরাই বা চুরির জিনিস ফেরত আনা আসলেই সত্যি কঠিন, কিন্তু বর্তমান চুরি রোধে আপনারা কি করছেন? একটি শুধু উদাহরণ দিই যে ব্যাংক আইন যখন সংশোধন করা হলো, এটা নিয়ে বিরোধী দলেরা কিন্তু মানে সমালোচনা করেছিল যে এই যে 5টি ইসলামী ব্যাংক সমন্বিত ইসলামী ব্যাংক তৈরি করা হয়েছিল, এখন আবার তাদের বিভিন্ন পূর্বের উদ্যোক্তাদের কাছে ফিরে দেওয়া হয়েছে। এবং নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেছেন যে এই যে আল আরাফা ব্যাংক আবারও পূর্বের উদ্যোক্তাদের কাছে ফিরে গেল, এটা ভালো হলো না। এই যে আল আরাফা ব্যাংক আবারও ফিরলো, যারা অনিয়ম করেছে তারা ডিরেক্টর হিসেবে আবার ফেরত আসলো, এগুলো কি বিএনপির সুশাসন দেওয়ার যে প্রতিশ্রুতি তার বিপরীতে এই ঘটনাগুলো মানুষকে হতাশ করছে? আপনি কি এর উত্তর আছে আপনার কাছে? আসলে কি আমরা কোনো ব্যাড এক্সাম্পল যেটা জন্য মানুষ ঘৃণিত, দেশে অর্থনৈতিক যেখানে ধ্বংস হয়েছে, তার কোনো এক্সাম্পলকে আমি যদি কোনো মানে পুনরাবৃত্তি করতে চাই, যে কোনো আঙ্গিকেই, যে কোনো ফর্মেটে, যে কোনো সাধু চলতি ভাষার আবরণে তাকে যদি আমি জায়েজ করতে চাই, অ্যাকচুয়ালি বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক কন্টেস্টে এটা মানুষও খাবে না, আর অর্থনীতিকে আপনি পুনরুদ্ধার আপনি করতে পারবেন না। এস আলমরা যে কোনো আবরণেই হোক, বা এই যে নাসার নজরুল, যতগুলো ব্যাংক এবং সালমান এফ রহমানরা যেইভাবে এই দেশটাকে শেষ করে দিয়েছে, বোল্ড খুলে দিয়েছে, এবং ওইখানে আপনি কি দিয়ে কোথা থেকে কোথায় টাকা নিয়ে যাবেন? আপনি কি মনে করেন যে যারা এই যে ফ্যাসিস্ট পরিবার একটা লোক ধরা পড়লো না এবং সবাইকে 3 তারিখের মধ্যে দেশ থেকে চলে যেতে সুযোগ দেওয়া হয়েছে, তার মানেটা কি? তারা জানতো তাদের এইভাবে পতন হবে, তারা জানতো পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তারা এই দেশে আসতে পারবে না। এখন কোনো ব্যাংক সেক্টরের এই এস আলমদের মতো আল আরাফা ব্যাংক বলেন, কোনো ব্যাংককে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে আপনাকে দেশটা তো চালাতে হবে। এর মধ্যে আমরা নিকটে আমরা দেখেছি দুইটা বহির্বিশ্বের যুদ্ধে আমাদের কারণে কম্প্রোমাইজ করছেন না, কোনো কম্প্রোমাইজ ইসলামী ব্যাংক বা অন্যান্য ব্যাংকের না, এই ধরনের কোন আপনি অপবাদ দিতে পারবেন, বাট অপবাদ দিয়ে আমার দেশটা তো চালাতে। দিন শেষে কি তারেক রহমানের কিন্তু দেশটা চাইলে কিন্তু সক্ষমতা তাকে প্রমাণ করতে হবে। কোনো ধরনের আপনার আমি বললাম তো, কোনো ধরনের আপনি 6 মাস 5 মাস মানুষকে আপনি বিভিন্নভাবে অজুহাত দিয়ে আপনি মানে দেশটা আপনি চালাতে পারবেন, বা মানুষকে একটু অপেক্ষা করার জন্য একটা ধৈর্য ধরার মতো আপনি অবস্থান করতে পারবেন। কিন্তু সত্যিকার অর্থ মানুষটা যখন পেটে হাত পড়বে, এই বাঙালি জাতির কিন্তু এই বাংলাদেশের মানে মানুষের প্রতিবেদী মানুষ তো, আর জুলাই তো আজকে যেই মাসটায় বসে মানে কথা বলছি, 2 বছর আগেকে আমি স্মরণ করতে চাই, এবং এই স্মরণের মধ্যে দিয়ে আমি নিজেকেও ওইভাবে রেকটিফাই করে আমি একটা শিক্ষা নিতে চাই, এবং আমার দল ওইভাবে শিক্ষায় মাথায় রেখে কিন্তু তারেক রহমান কিন্তু এগিয়ে যাচ্ছেন। আপনারা ওই গতিটা স্লথ কিসের উপর দাঁড়িয়ে তারেক রহমান চেষ্টাটা করছে?
ধরেন আমার পকেটে নাই আপনি 500 টাকা, আমাকে এখন 5,000 টাকার ব্যয়ভারের জন্য আপনি আমাকে দায়িত্ব দিয়ে দিলেন, আমাকে তো সামহাও এটাকে ম্যানেজ করতে হবে। তো সবচেয়ে আমি একটা বিনীতভাবে ফুয়াদ ভাই সরকার সবাইকে একটা আপনাদের বিনীত অনুরোধ করব যে সরকারের সক্ষমতার মধ্যে কোনো দুর্নীতি ঢুকলো কিনা, কোনো এইখানে কোনো প্রজেক্টের নামে, যেটা অতীতে যেটা হয়েছে ব্যাংক লুট বলেন, প্রজেক্টের নামে যেভাবে মানে এই দেশ থেকে যেভাবে টাকাগুলো পাচার হয়ে গেছে, এইগুলোর দিকে ওনাদেরকে সজাগ দৃষ্টি থাকতে হবে এবং সবার অর্থনৈতিক ভিতের উপর যারা যারা দাঁড়িয়ে কথা বলে সবাইকে কিন্তু এই ব্যাপারে সচেতন, কারণ দেশটা কিন্তু সবার, দেশটা একা বিএনপির না, আমরা দেশটার দায়িত্ব পেয়েছি। সবাই সতর্ক নজর, কিন্তু পূর্ণ নির্বাহী ক্ষমতা শাসক দলকে দেওয়া হয়েছে, আটকানোর দায়িত্ব তাদের। আহ্বানে খুব বেশি কাজ হবে না, কাজ করে দেখাতে হবে। না, চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আপনি যদি কোথাও দেখেন এই যে ব্যাংক সেক্টরে আপনি যে উইনার স্টেক অল, মানে আমাদের এখানে যারা জয়ী হয় তারা সব নেয়, আমরা তো দেখছি যে শাসক দলই না, উইনার টেক্স অল, এটা আপনি এই এখন এই অপরটা বিএনপিকে দেন না। আমি ওনার সামনে তো উনি তো সবচেয়ে বেশি মানে বজ্রকণ্ঠে অবস্থা তোলেন, তো আমি বলছি কথা বলেন, হ্যাঁ মানে কথা বলেন, অবশ্যই সত্য কথাগুলো বলেন, যুক্তি নির্ভর কথা এবং অথেন্টিকেশন থাকতে হবে, এবং যেইখানে থাকতে হবে উনি যদি এইটা যদি দেখাতে পারে গভর্নমেন্টের এই জায়গায় আসলে এইটা এখন ফুয়াদ ভাই যদি কোনো মনের খেদের থেকে নিশ্চয়ই বলবেন না। আমি এর আগের আলোচনা করে তো বারবার বলেছি, তারপর আপনার কাছে যেহেতু আপনি বলছেন সেহেতু এই প্রশ্নটা আবার রাখার জন্য লোভ সংবরণ করতে পারছি না। এই যে 12টা বিভিন্ন প্রতিষ্ঠানে, স্বায়ত্তশাসিত এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগ দিলেন, ভবিষ্যতের জন্য অনুশোচনা করতে হবে না আপনি নিশ্চিত? এর আগে একটু আমি কথাটা বলি, ফুয়াদ ভাই তো ব্যারিস্টার, এই যে আমাদের সবচেয়ে মানে পাপিষ্ট ব্যানার্জির বাংলাদেশের সমস্ত উপকর্মের, ওনাকে কোন আইনে আনা যাবে? উনি বাংলাদেশে অপরাধ করছে, দুবাইতে গেছে, দুবাইতে জামিন পাইছে, আচ্ছা উনি বের হবে না। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আমার জানা মতে নরসিংদীতে একটা চেয়ারম্যান কোন চেয়ারম্যানকে মার্ডার করে দুবাইতে পালিয়েছিল, পরে ওইখান থেকে এনে কিন্তু শাস্তির লোকমান খুব জনপ্রিয় একজন চেয়ারম্যান ছিলেন, তাকে হত্যা করবো, হত্যাকারীরা দুবাইতে চলে গিয়েছিল। তো আইন তো সবার জন্য সমান, অপরাধীরা এই ধরনের কোনো আইনের ফাঁক ফোকরের মধ্যে আমি মনে করি না ব্যানার্জিকে আনা যাবে না। এবং এই দেশবাসীর জুলাই যোদ্ধাদের এই মাসে দাঁড়িয়ে অন্তত এতটুকু আমারও আর্তনাদ, ওকে বাংলাদেশে আনা হোক অন্তপক্ষে। একটু পার্থক্য আছে রতন ভাই, সেটা হচ্ছে ওরা শুধুই খুনি, ওদের দুবাইতে কোনো ইনভেস্টমেন্ট নাই, ওরা লুট করে নিয়ে যায় নাই। মানে দুবাই দেখবে হচ্ছে যে কোন লোকটাকে আমার রাখা দরকার আমার অর্থনীতির জন্য, যারা শত শত হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে আসছে, শামীম ওসমান, তো ওর জন্য অ্যাসেট। কিন্তু যে খুন করছে, শুধু ভিজিটর ভিসা নিয়ে পালাইতে গেছে, ও তোর জন্য অ্যাসেট না, এই জন্য ফেরত দিয়ে দিচ্ছে। ফুয়াদ ভাই, এইটা হলো দুবাই বা কাতারের যে অর্থনৈতিক ভিত, মাটির নিচের দ্বারা সম্পদ আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছে, কাতার ডিফারেন্ট জিনিস, দুবাই না। না, দুবাইতে এরকম অভয়ারণ্য করে দিবেন, আমরা জানি, আপনি যে নাম বললেন না, অনেকে কিন্তু দুবাইতে আশ্রিত কিন্তু এখন এবং ওখানে আছে, কিন্তু তার মতো এরকম একটা ক্রিমিনালসকে যদি বাংলাদেশে ফেরত না হয়, এটা কিন্তু আমাদের জন্য দুঃখজনক। আমরা মনে করি আপনাদের আইনের যেখানে আমরা বিভিন্ন ভাবে তাদের সাথে যুক্ত হচ্ছি, আবার ভিন দেশে পাসপোর্ট আছে, সে তো ওখানে কোর্টে বলেছে যেহেতু ওইখানে আইনটাই করেছে, সে মানে ওই দেশ ত্যাগ করতে পারবে না। সুতরাং ওই দেশের আইনে এবং বাইলেটারাল আমাদের দেশের সাথে যদি ওরকম কোনো বন্দি বিনিময় চুক্তি বা কোনোভাবে আনতে যদি সহায়তা করা যায়। চুক্তি আছে, কিন্তু কোর্টে সে যেটা বলেছে যে আমি পর্তুগিজ ন্যাশনাল, আমাকে যদি ডিপোর্ট করতে হয় দুবাই থেকে, তাহলে পর্তুগালে ডিপোর্ট করো তুমি। এবং সে আরও কয়েকটা দেশের ন্যাশনাল, তার নাকি 4-5টা পাসপোর্ট আছে বলে শুনেছি। এই জন্য প্রশ্ন হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রডদেরকে দুবাই বের করে দিয়েছে, এরকম ঘটনা অলমোস্ট নাই আর কি। না, এখন দুবাইয়ের যদি টাকার মানে অভাব হয় আর এইসব চোরের টাকাতে যদি দুবাই চলতে হয়, এটা আমাদের জন্য দুঃখজনক। বাট আমি আবেগ দিয়ে বললাম ওকে আমার ফেরত। দুবাই হয়তো এই বার্তা দিতে চায় না পৃথিবীর আরো যেসব লুটেরা আছে তাদের জন্য এটা মেসেজ। আচ্ছা, ওইটা ওনারা মানে অ্যাডভোকেসি দিয়ে ওনারা ভালো বলতে পারেন। এখন আপনি যে প্রশ্নটা করছিলেন 12 জনকে বিভিন্ন কর্পোরেশন, প্রশ্নের জন্য 12 করলাম, কিন্তু আপনি এরকম দলীয় নিয়োগ আরো আছে, কেননা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে আরো বিভিন্ন পদে এরকম নিয়োগ আছে, আমি শুধু 12টার কথা উল্লেখ করি। আচ্ছা, এইখানে বিসিদের নিয়োগটা আমি বলি, যে যখন একটা গভর্নমেন্ট আসে, এটা আমেরিকার আপনি হোয়াইট হাউসে দেখেন, যখন একটা গভর্নমেন্ট চলে যায় পুরো কিন্তু সেটটাই চেঞ্জ হয়ে যায়। আমরা তো ওই কালচার এখনো গ্রহণ করি না। ওই কালচারে আপনি চিন্তা করবেন, আমি অনেস্টলি যেটা আমি বুঝি সেটা আমি ওই ব্যাখ্যাতে বলছি, হয়তো আমি জানি না মানে আপনাদের মানে ইয়ে, আমরা প্র্যাকটিক্যাল জিনিসটা আমি বলি।
এই 12 জনকে যারা দিয়েছে তারা সবাই আমাদের কিন্তু অলমোস্ট সবাই ছাত্র দলের। এবং অনেকে কোথাও না নির্বাচন কোথাও- করতে পারেনি, জি, জি, আমার না, মনে হচ্ছে যে আমি এগুলো ওইটাই বলছিলাম। কম্পেনসেশন। না, এইটা কম্পেনসেশন, ওদেরকে অল্টারনেট আমি বলি, ওরা কষ্ট করেছে, মানে অনেকদের, মানে ওরাও এমপি হওয়ার যোগ্যতা রাখছিল, তো কোথাও না কোথাও তাদেরকে দিয়েছে। তবে আমি তো বলি তাদের একটা মানে অফুরন্ত একটা সমর্জনের কিন্তু ওদেরকে এই দায়িত্বটা দেওয়া হয় নাই। তবে এতটুকু বলি, আপনারা এইভাবে তাদের বিরুদ্ধে চোখ রাখেন, অন্তত ওই দায়িত্বটা যদি সুচারুভাবে পালন করে এবং ওইখান থেকে বসে যেন বাংলাদেশের অর্থনীতিকে যার যার সেক্টর সেই জন্য আপহোল্ড করে, অন্তত ওই জায়গায় বসে একটা গভর্নমেন্টকে কলঙ্কিত করার জন্য তারা যেন ওইখানে স্থান না পায়। এটা আপনার মাধ্যমে আমি আমার এই মানে বয়সটা রেজ করলাম। ধন্যবাদ। কাউকে না কাউকে সুযোগটা দিতে হবে ভাই। ধরুন আমি এমপি হয়েছি, আচ্ছা, আমি যদি এমপি না হতাম, নমিনেশন না পাইতাম, নিশ্চয়ই তারেক রহমান আমার কোথাও না কোথাও আমাকে অ্যাকোমোডেট করতো। ধন্যবাদ। সুতরাং জনাব এটাকে ফুয়াদ, একটু আপনি positive আপনি দেখেন আপনি ভাই, কি একটু রতন ভাইয়ের এই সদয় যুক্তি হন। মেনে নিতে রাজি আছেন যে তাদের পর্যবেক্ষণ করা যেতে পারে, যদিও তাদের পূর্ব অভিজ্ঞতা নেই এইসব কর্পোরেশন বা প্রতিষ্ঠানগুলো চালানোর? মানে রতন ভাইদের দুইটা পাওয়ারফুল যুক্তি আছে। প্রথম যুক্তি হচ্ছে, যেটা উনি একটু ইঙ্গিত দিয়েছেন, সেটা হচ্ছে আমরা আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল মডেলে দেখেছি তার পুরো সিভিল ব্যুরোক্রেসি, প্রায় 5,000-এর মতো স্টাফ আছে। প্রেসিডেন্ট ইলেক্ট হয়ে গেলেই আপনি জানেন যে শপথের 3 মাস আগেই আমেরিকাতে নির্বাচন হয়ে যায়, নভেম্বরে হয়, জানুয়ারিতে শপথ হয়। তো এই 3 মাসেই কিন্তু প্রেসিডেন্ট ইলেক্টের অফিস তৈরি হয়ে যায়, এবং এটা কংগ্রেস ফান্ডিং করে, এটার জন্য আলাদা বাজেট আছে, রাষ্ট্রীয় বাজেট আছে, এবং আপনার সিকিউরিটি ব্রিফ পায় প্রেসিডেন্ট ইলেক্ট, সিআইএ এফবিআই এর প্রধানরা এসে তাকে ব্রিফ করেন। তো সেই মডেলটা তো আমরা ফলো করি, এটা তো ওয়েস্টমিনস্টার মডেল ফলো করি আমরা। মানে এই যুক্তিটা যদি আপনি ইলেকশনে ম্যান্ডেট নিয়ে আসতেন, ফাইন, যে ভাই আমি আমার দেশের যে অবস্থা চলতেছে আমরা বোধ করছি যে আমাদের পুরো সিভিল ব্যুরোক্রেসি প্রেসিডেন্সিয়াল মডেলে নিয়ে নিতে হবে, আপনি একটা ম্যান্ডেট নিয়ে আসতেন, জনগণ ভোট দিত, আপনারা এমনি জিততেন, ভালো হইতো। দ্বিতীয়ত হচ্ছে যেটা যুক্তি, সেটা হচ্ছে বিএনপি নেতাকর্মীরা বলছেন, যেটা বলতে মানে উপর দিকে লোকদের কথা বলছি, যে টোটাল ব্যুরোক্রেসির এখনও প্রায় 70 থেকে 80% হচ্ছে আওয়ামী দোসর, যারা গত 17-18 বছর হেন কোনো অপকর্ম নাই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য তারা করে নাই। অতএব এই লোকগুলোকে দিয়ে আমি কি আসলে আমার ম্যান্ডেট, আমার ম্যানিফেস্টো আমি বাস্তবায়ন করাতে পারবো কিনা, এই যুক্তিতে বলছে যে আমি যদি দলীয় লোক দেই সে তো আমাকে ভয় পাবে, সে পিএমকে ভয় পাবে যে সে দলের প্রধান, এরপরে তার পলিটিক্যাল ক্যারিয়ার আছে, এই বিষয়গুলো জড়িত আছে। প্রবলেম অন্য জায়গায়, যে প্রবলেম হচ্ছে আপনার 31 দফার 8ম দফা। আপনি নিজে বলেছেন যে রাষ্ট্রীয়, সাংবিধানিক, সংবিধিবদ্ধ সকল প্রতিষ্ঠানে নীতিমালা তৈরি প্রণয়ন করে মেধা যোগ্যতার ভিত্তিতে অ্যাপয়েন্ট করা হবে। আমরা যেটা দেখতে চেয়েছিলাম, দলীয় লোক অ্যাপয়েন্ট করা প্রবলেম না, এটাতে আমার রিজার্ভেশন নাই, আপনি একটা নীতিমালা করতেন, ধরেন স্টিল কর্পোরেশনের চেয়ারম্যান কেমন হওয়া উচিত, আচ্ছা, ইলেকশন কমিশনে কাউকে অ্যাপয়েন্ট করবেন, কিসের ভিত্তিতে অ্যাপয়েন্ট করবেন, প্রোটোকলটা কি, সেটা নাই। এবং সেটা আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট, একটা বিজ্ঞাপন দেন যে আমি এখানে চেয়ারম্যান অ্যাপয়েন্ট করছি, দলের লোক অ্যাপ্লাই করুক, আমার বিদেশে প্রবাসী একটা লোক থাকতে পারে না যিনি এই কাজের জন্য যোগ্য, উনি অ্যাপ্লাই করুক, সিভিল ব্যুরোক্রেসি বলেন, মিলিটারি ব্যুরোক্রেসি বলেন, তারা অ্যাপ্লাই করুক। আপনি একটা ফেয়ার প্রসেসের মধ্য দিয়ে সেটা হয় নাই। করে যদি করতেন, যে ওইটা ভেটিংয়ের মধ্য দিয়ে কেউ কোনো জায়গাতে বিএনপির লোক ভেটিংয়ে ফার্স্ট হয়েছে, কোনো জায়গাতে সিভিল ব্যুরোক্রেসি থেকে ফার্স্ট হয়েছে, কোনো জায়গায় মিলিটারি ব্যুরোক্রেসি থেকে ফার্স্ট হয়েছে, তাকে আপনি অ্যাপয়েন্ট করেন, কোনো সমস্যা নাই। ভিসি অ্যাপয়েন্টমেন্টে দেখেন ইকুয়াল। আমাদের বিরতিতে যেতে হবে, এটা নিয়ে পরে আলোচনা করি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যেটা যেভাবে হচ্ছে এইভাবে না, নীতিমালা করে করা উচিত ছিল। মানে তার প্রস্তাবনাটাই তো সেরকম। মানে আমরা আমাদের জুলাই সনদ আর গণভোটেরটা বাদই দিলাম, এটা বিএনপির প্রস্তাবনাই তো সে ভঙ্গ করলেন। হ্যাঁ, সেই 31 দফা ভঙ্গ হয়েছে আসলে। Exactly. ধন্যবাদ দর্শক, আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। সম্প্রতি তারেক রহমান ভারত সফরের আমন্ত্রণ পেয়েছেন, কিন্তু একটু অস্পষ্টতা তৈরি হয়েছে যে বিমস্টেকের সভাপতি হিসেবে তিনি আমন্ত্রণ পেয়েছেন। পুরো চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রাইম মিনিস্টার তারেক রহমান উল্লেখ নেই, এবং এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকেও প্রশ্ন করার পরও তিনি উত্তর এড়িয়ে গেছেন। আসলে কি হিসেবে তারেক রহমানকে তারা ভারতে চায়? আপনার কি মনে হয় যে এইভাবে একটি আমন্ত্রণ বিএনপি গ্রহণ করা উচিত, নাকি আমন্ত্রণ যেভাবে দিয়েছে সেটা সরকার যদিও এখনো কিছু জানায়নি, আসলে এই ধরনের আমন্ত্রণ এক ধরনের কিনা, মানে বাংলাদেশের জন্য একটু অস্বস্তিকর কিনা যে প্রধানমন্ত্রীকে বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানো? আজকে দিনে ভারতের যে মনোভাব এই গভর্নমেন্টের প্রতি, আপনি আশ্চর্য লাগেন আপনার কাছে, সেটা কখন থেকে তৈরি হলো? দেখেন,
এই যে চায়নায় যে আমার সফরে গেলেন, মালয়েশিয়া সফরে গেলেন, ওইখানে যে তারেক রহমানকে এই বাংলাদেশের একজন প্রতিনিধি হিসাবে যে গুরুত্বটা মানে দেওয়া হলো, আজকে এই যে সার্জিও গৌড় দেশে আসলো, তাকে সবাই বলতেছিল সে আইসে চায়নার সাথে এই যে মাখামাখিটা, আমি কিন্তু এটা কিন্তু আমার একটা ক্ষুদ্র আমার মানে নলেজ বলা যাবে না, ক্ষুদ্র আমার এটা মানে কি বলবো একটা অনুমান থেকে আমি কথাগুলো বলছি। হ্যাঁ, চায়নার সাথে তোমরা কি করেছো, আমেরিকা আসছে শাসাইতে, অথচ আজকে আপনি গৌড়ের মন্তব্যগুলো দেখেন তার কোনো সাথে দেখা হওয়ার পরে যে বাংলাদেশের সাথে এবং এই সরকারের সাথে অনেক কাজ করার মতো সুযোগ তৈরি হয়েছে। আজকের আমি পত্রিকাতে একটা জিনিস দেখলাম, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শশী থারুর সে কংগ্রেসের সংসদ সদস্য পার্লামেন্টারি কমিটির সে হলো স্ট্যান্ডিং কমিটির সভাপতি। সে আজকে বলেছে যে বাংলাদেশের সাথে আমাদের একেবারে 71 চেতনাকে সামনে রেখে নতুনভাবে আমাদের চিন্তা করতে হবে এই বাংলাদেশের সাথে, এবং এতগুলো স্বার্থ আমাদের দেশের সাথে জড়িত। এটা কিন্তু ভারতের মুখ থেকে আমরা কাজে কর্মে তো প্রমাণ পাচ্ছি না। নির্বাচন 6 মাস আগে দেখিনি, শুনেন, আমরা কূটনীতিটা কখনো কিন্তু একদিনে কিন্তু বরফটা গলে না। আমার মনে হয় ভারত এখন চিন্তা করছে যে এইটা একটা নির্বাচিত একটা সরকার, পাশাপাশি চায়না তাদের একটা মানে আমার প্রশ্ন যেটা ছিল, ভারত বোধহয় এখনো মেনে নিতে পারছে না বিএনপি সরকার, না মেনে নিতে না পারলো এখন এই বিএনপিকে এই দেশটাকে গিলতেও পারতেছে না। আপনি যে এই আগের সেই মনোভাব, সেই হাসিনার ফেসিস্টের মতো করে আপনি এখন বিএনপিকে ভাববেন, ওই ভাবনা থেকে তারেক রহমান দেশটাকে অনেক উপরে মানে উঠিয়ে নিয়েছেন। চায়নার সাথে বিএনপির যে মানে অ্যাকসেপ্টেন্স এবং অপরাপর দেশগুলোর সাথে আজকে দেখেন আমেরিকার সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটা কারণ মনে এখন ভারত বুঝতে অনুধাবন করছে আমি বন্ধুপ্রতিম দেশকে কিন্তু আমি বাদ দিয়ে কিন্তু আপনারা সবাই বলে না যে স্ত্রী বাদ দেওয়া যায়, প্রতিবেশীকে বাদ দেওয়া যায় না। আমরা বলবো তারেক রহমান প্রথম দিনে একটা মেসেজ দিয়েছে যে আমার সম্পর্ক হবে 18 কোটি মানুষের স্বার্থে, যারা আফুল করবে তাদের সাথে আমার ওই আঙ্গিকে আমি সম্পর্কটা করব। আমার মনে হয় ভারত এই যেহেতু নির্বাচিত সরকার, তারেক রহমানের বার্তা মানে ডিকোড করতে পারেনি ভারত, না অনুধাবন আস্তে আস্তে করে বললাম না, হ্যাঁ একটু বুঝতে ওনারা বুঝে ভালো কিন্তু বুঝে এখন দেখতেছে যে এটাকে তো আর মানে এই মানচিত্রকে এই 21 কোটি মানুষকে তো আর গিলে ফেলা যাবে না, সবাইকে তো আর রোহিঙ্গা বানিয়ে মানে মেরে ফেলা যাবে না। এই জন্য আমার মনে হয় ভারত তার চিন্তা থেকে সরে আসছে। আর তারেক রহমান প্রথম দিন মাথা উঁচু করে এই সার্বভৌম বাংলাদেশকে যে জায়গায় উঠাতে চেয়েছেন উনি ওই মেসেজটাই দিয়েছেন, এবং ওই মেসেজটার পরে ভারত আজকে যতটুকু লিবারেলভাবে এই প্রতিবেশী হিসাবে বাংলাদেশকে সার্বভৌম বাংলাদেশের মান সম্মান দিয়ে সমমর্যাদার ভিত্তিতে যেই জায়গায় চেষ্টা করছে আমরা ওই জায়গা থেকে তাকে ভারতকেও আমরা ওয়েলকাম জানাবো। ধন্যবাদ কামরুজ্জামান নতুন। জনাব ফুয়াদ, সার্জিও গৌড় বাংলাদেশে এসছে, সেটা কোনো বিদেশি দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা আসলে সে সব আলোচনা হয়, সেগুলো নিয়ে আসলে প্রশংসাই হয় বেশি। কিন্তু মানে এই যে মার্কিনীদের সাথে আমাদের চুক্তি, বিশেষ করে অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়ার অব্যাহতি পূর্বে যে চুক্তি হলো, সেটার মূল্যায়নে দেখা যাচ্ছে যে বাংলাদেশের স্বার্থ খুব বেশি রক্ষা হয় নাই, এবং এরপরে বলপূর্বক শ্রম শোষণের যুক্তি তুলে আরও 10% শুল্ক আরোপ করা হলো। সব মিলিয়ে ভারত সম্প্রতিকালে আমেরিকার সাথে যে ধরনের ডিলগুলো হয়েছে, বাংলাদেশের স্বার্থ খুব বেশি রক্ষা হয়েছে এমন কেউই বলছেন না। ইভেন আমরা বোয়িং কিনছি, অতিরিক্ত দামে তুলা, গম সবই আনছি, কিন্তু আমাদের সাথে মার্কিনীদের সম্পর্ক, আমরা প্রান্তের দেশ কিন্তু আমরা ঠিক মার্কিনীদের ঠিক মতো ডিল করতে পারছি না। আপনার কি মনে হয় সরকার এক্ষেত্রে আসলে আমার কাছে সেটা মনে হচ্ছে না, বরং অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারও, যেহেতু আগের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এখানে ফরেন মিনিস্টার আছেন, সবাই এর থেকে বেটার ইন্টারেস্ট সার্ভ করবার সুযোগ ছিল না। এই মুহূর্তে মনে করছেন যে আপনি বাংলাদেশ মানে সার্টেনলি রিসেন্টলি দেখেন আপনার আগে যেটা ছিল যে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের ফরেন পলিসি এবং ইকোনমিক পলিসি, ট্রেড পলিসিটা মাথায় রাখা দরকার, এবং এইটা আপনাকে দেখতে হবে যে বাংলাদেশি একমাত্র সাফারার কিনা, মানে এটা একটা গ্লোবাল ট্রেড ওয়ার সে চাপিয়ে দিয়েছে। এবং দেখেন যে আমেরিকাতে কয়েকশো বিলিয়ন ডলারের ট্রেড ডেফিসিট তৈরি হয়ে গেছে সারা দুনিয়ার সাথে, কারণ মানুষ এত দামে ওখান সাথে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে না, মুখ ফিরায় বিকল্প মার্কেট নিয়েছে। এখন এই বাস্তবতায় কি ছিল দেখেন, ইন্ডিয়ার উপরে 550 বিলিয়ন ডলারের ট্রেড চাপিয়ে দিয়েছে, আমেরিকার কাছ থেকে কিনতে হবে। আমার এখানে অ্যাডজাস্টমেন্ট পজিশনটা কত, $6 বিলিয়ন।
$6 বিলিয়ন $4 বিলিয়ন অথবা $5 বিলিয়ন অলমোস্ট ধরেন হচ্ছে আরএমজি। এবং আরএমজিতে এখানে শর্ত কি, আপনি যদি ওখানকার থেকে তুলা আনেন, কাঁচামাল আনেন, এটা জিরো হয়ে যাবে ট্যারিফ। তাহলে অরিজিনাল যে 19% ট্যারিফ ছিল, যেটা সুপ্রিম কোর্ট পরবর্তীতে বাতিল করে দিল, এটার কিন্তু একটা নতুন রিভাইজড ভার্সন আসছে এখন, যেটা আমাদেরকে 10% দিয়েছে। এই 10%টা কিন্তু কম্পারেটিভলি অন্য দেশের তুলনায় আপনার কম, 12-12.5 অনেক দেশকে দিয়েছে। এখন আমার মতো দেশ আমেরিকার সাথে আপনার হাতে অপশনটা কি? আপনি যদি কনক্লুশনে আসেন আমাদের হ্যাঁ, সমাজে মানে আমরা দেখতেছি যে এই রিয়েলিটিতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, সাউথ আমেরিকা বলেন, প্রত্যেকটা দেশে সাফার করতেছে। হ্যাঁ, সেটা ঠিক, এরকম but একটা রিয়েলিটিতে আমাদের এর থেকে বেটার, আমরা তো এইড দিয়ে চলি, মানে আমরা কি সঠিকভাবে ডিলটা হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে এর থেকে বেটার করার সুযোগ নাই। আপনাকে এখন ওয়েট করতে হবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কবে পরে যাবে সেই ট্রানজিশন। সারা দুনিয়া তাই করছে। আপনার এখনই ইউরোপিয়ানদেরকে দেখলাম ডেমোক্রেটিক পার্টি অথবা রিপাবলিকানদের নেক্সট অর্থমন্ত্রী কে হইতে পারে, বাণিজ্য মন্ত্রী কে হইতে পারে, তাদের সাথে তারা এখনই লবি করা শুরু করেছে। কারণ পরবর্তীতে যেন ট্রেড জায়গাগুলো তারা রিভাইজ করতে পারে। আমাদেরও ওই ডিপ্লোমেসিতে যেতে হবে। অবাস্তব, হাইপোথেটিক্যাল, ইউটোপিয়ান, মানে রোমান্টিক রিলেশনশিপের জায়গাতে আমরা নাই। ধন্যবাদ জনাব আসাদুজ্জামান ফুয়াদ এবং কামরুজ্জামান রতন আমাদের আলোচনা যোগ করার জন্য। দর্শক, আমরা আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে। ভালো থাকবেন, শুভরাত্রি।